এবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত ৪, ত্রাণ প্রবেশে বাধায় গাজায় ইয়েলো লাইন ঘিরে নতুন মানবিক সংকট। এখনও শেষ হয়নি যুদ্ধ, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে একযোগে রুশ হামলা, নিহত ৯, আহত অনেকে। রাশিয়ার তেল পাইপলাইন ও কৃষ্ণ সাগর উপকূলে পাল্টা অভিযান জেলেনস্কি বাহিনীর। ট্রাম্পের সামরিক অভিযানের হুঁশিয়ারির কৌশলী জবাব নাইজেরিয়ার। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সন্ত্রাসবাদ দমনে মার্কিন সহায়তায় আপত্তি নেই, জানালো আবুজা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৭ জনের মৃত্যু, আহত ১৫০ শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, বাড়তে পারে হতাহতের সংখ্যা। এবং রেল স্টেশনের ছাদ ধসে হতাহতের ঘটনায় ন্যায় বিচার দাবিতে আবারও উত্তাল সার্বিয়া। পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ঢোকার চেষ্টা, বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বর্বরতা। এবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছেন। এদিকে গাজার দক্ষিণের ইয়েলো লাইন ঘিরে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট। সহায়তা প্রবেশে বাধা, পানি, ওষুধের অভাব, সব মিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতেই এখনও যুদ্ধ শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল নিজেকে রক্ষা করতে পদক্ষেপ নেবে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ার আকাশে আচমকা ভেসে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় নাবাতিয়ার একটি আবাসিক ভবন। চারদিকে ধোঁয়া আর ধ্বংসাবশেষ। আতঙ্কে ছোটাছুটি করেন আশপাশের মানুষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। স্থানীয়রা বলছেন হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর যোগাযোগ কেন্দ্র। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় শহরের প্রধান মসজিদ প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন হিজবুল্লাহর রাজনৈতিক শাখার প্রতিনিধিরাও। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। গাজার দক্ষিণের ইয়েলো লাইন ঘিরে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট। সহায়তা প্রবেশে বাধা, পানি ও ওষুধের অভাব, সব মিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ইয়েলো লাইনের কাছে বসবাসরত ফিলিস্তিনিরা জানান তারা নিজেদের বাড়িতে পৌঁছাতে পারছেন না। সীমারেখার কারণে প্রয়োজনীয় বস্তু, বিশেষ করে শীতকালীন পোশাকও সংগ্রহ করতে পারছেন না। প্রতিদিনই গুলির শব্দ, ট্যাঙ্কের অগ্রগতি এবং অজানা হুমকির মধ্যে জীবনযাপন করছেন তারা। এদিকে যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হওয়ার চেষ্টা করলে ইসরায়েল চুক্তি ভঙ্গের প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্মসূচি চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম ইয়েলো লাইন পার হয়ে ইসরায়েলি জিম্মিদের মরদেহ খুঁজতে প্রবেশ করেছে। হামাস ১৭ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে এবং ২০ জন জীবিত বন্দীকে মুক্ত করেছে বলেও জানিয়েছে সংগঠনগুলো। এর মধ্যে গাজা থেকে আরও ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন নেতানিয়াহু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন। রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন অনেকে। পাশাপাশি দক্ষিণ ও পূর্বাঞ্চলে একযোগে চালানো হামলায় দোকান, বাড়িঘর, জ্বালানি স্থাপনা ধ্বংস হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার তেল পাইপলাইন ও কৃষ্ণ সাগর উপকূলে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় রাশিয়া। দিনপ্রো পেট্রোভস্ক অঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। পাশাপাশি ওডেসা, ঝাপরিঝিয়া ও খেরসন অঞ্চলেও রুশ ড্রোন আঘাত হানে। এতে হতাহত হন অনেকে। এদিকে মাইকোলভ শহরতলিতে ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে কয়েকজন হতাহত হয়। দক্ষিণ ও পূর্বাঞ্চলে একযোগে চালানো এই হামলায় ইউক্রেনের বহু দোকান, ঘরবাড়ি ও জ্বালানি স্থাপনা ধ্বংস হয়। ইউক্রেনের ওপর রাশিয়ার এসব হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৬০,০০০ বাসিন্দা। কর্তৃপক্ষ জানায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই মেরামত কাজ শুরু হবে। দেশটির জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গো জানায় জ্বালানি স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে পুরো দেশেই লোডশেডিং হচ্ছে।
এদিকে রুশ হামলার জবাবে পাল্টা অভিযান চালায় ইউক্রেনও। এদিন রাশিয়ার তেল পাইপলাইন ও কৃষ্ণ সাগর উপকূলে হামলা চালায় ইউক্রেনের সেনারা। দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের দাবি, মস্কোর রামেন্সকি জেলায় 400 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের 3টি জ্বালানি লাইন ধ্বংস হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। তবে কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে 164টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কৌশলী জবাব দিল নাইজেরিয়া। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উগ্রবাদী সন্ত্রাসী দমনে মার্কিন সহায়তা গ্রহণে নাইজেরিয়ার কোনো আপত্তি নেই। ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় দেশটির তরফ থেকে একথা বলা হয়েছে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় শনিবার পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে নির্মম হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো স্বাগত জানায় নাইজেরিয়ার সরকার। নাইজেরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্র উগ্রপন্থীদের দমনে হামলা চালায় তবে এতে সম্মতি রয়েছে বলে জানানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বসে আলোচনা করলে সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথ সাফল্য পাওয়া সম্ভব হবে বলে মনে করেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু খ্রিস্টানদের উপর হত্যাযজ্ঞ চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেন, তার দেশ ধর্মীয় কারণে কোনো সহিংসতাকে সমর্থন দেয় না। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী চক্রের নৌযান সন্দেহে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেট জানান, গোয়েন্দা সূত্রে জাহাজটিতে করে মাদক পাচার করা হচ্ছে বলে জানা যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাদক বহনকারী জাহাজটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। মাদক বাণিজ্য বন্ধে আন্তর্জাতিক এই জলসীমায় অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 1.5 শতাধিক। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, স্থানীয় সময় রোববার মধ্যরাতে কোলম শহরের কাছে ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে এর গভীরতা 10 কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে 28 কিলোমিটার বলে জানায় সংস্থাটি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তানে গেল অগাস্টেই সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে 2000-এর বেশি মানুষ প্রাণ হারান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আহমেদ আল শারা। যোগ দিতে পারেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বিরোধী জোটে, বলছে গণমাধ্যম। আবারও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। গেল বছর দেশটিতে দ্বিতীয় বৃহত্তম নোভি সাদ শহরে নতুন করে সংস্কার করা রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হওয়ার ঘটনায় রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। প্রিয়জনকে হারিয়ে ন্যায় বিচারের আশায় অনশনে নেমেছেন কেউ কেউ। এই ঘটনাকে সমর্থন জানিয়ে বেলগ্রেডে ভিড় করেছেন অনেকে। সহিংসতা এড়াতে আন্দোলনকারীদের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে যায় প্রশাসন। মোতায়েন করা হয় বাড়তি সেনা সদস্যও। সার্বিয়ার রাস্তায় জ্বলছে টায়ার। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেড। টিয়ার গ্যাসে ঢেকে যায় শহরের আকাশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হন বহু মানুষ। কয়েকজনকে আটকও করে নিরাপত্তা বাহিনী। 2024 সালের 1 নভেম্বর নোভি সাদ শহরে রেল স্টেশনের ছাদ ধসে প্রাণহানির ঘটনার বিচার দাবিতে টানা কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক সহ সাধারণ জনগণও। অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় কেউ নিচ্ছে না বলে দাবি করেন আন্দোলনকারীরা। তাদের মতে দুর্নীতি ও ক্ষমতাসীনদের অবহেলায় ঘটছে প্রাণহানি। এজন্য প্রেসিডেন্ট ভুচিচকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও করেন তারা। এদিকে আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়।
ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হোয়াইট হাউসে যাবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত দামেস্কের দূত জানিয়েছেন এটি হবে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। স্থানীয় সময়ে শনিবার এক্সিওস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয় সফরকালে আল শারা আইসিস বিরোধী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। ক্ষমতা গ্রহণের পর থেকে আল শারা আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা করছেন। Thai Aluminium. The better is now the best. উত্তর কোরিয়ার সেনাবাহিনীর 11তম কর্পস পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় শনিবার কিম জং উনকে বরণ করে নেয় উচ্ছ্বসিত সেনারা। এ সময় কিমের সঙ্গে দলগত ছবি তোলেন তারা। এছাড়া কিমের সামনে মার্শাল আর্টের কসরত প্রদর্শন করা হয়। কিম বলেন সামরিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবে শাসক দল। এই 11তম কর্পস রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধের ময়দানে অংশ নিয়েছিল। সেখান থেকে তারা আধুনিক যুদ্ধ কৌশলের অভিজ্ঞতা অর্জন করে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিয়ন্ত্রণের বাইরে পাকিস্তানের লাহোরের বায়ু দূষণ উঠে এলো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে। ভারতের নয়াদিল্লিতেও পরিস্থিতির অবনতি। উত্তর পূর্বাঞ্চলের আকাশ সীমায় শুরু হচ্ছে দেশটির বিমান বাহিনীর বৃহত্তম সামরিক মহড়া। নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত চীন, ভুটান, মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চলে একাধিক পর্যায়ে চলবে ভারতীয় বিমান বাহিনীর বড় আকারের অনুশীলন। এতে অঞ্চল জুড়ে জারি করা হচ্ছে নোটাম বা উড্ডয়ন সতর্কতা। এই সময়ে বেসামরিক বিমান চলাচল সীমিত থাকবে। বাড়ানো হবে সামরিক মহড়ার পরিসর ও সতর্কতা। সীমান্ত প্রতিরক্ষা ও অভিযান সক্ষমতা আরও জোরদার করাই এর লক্ষ্য বলে জানিয়েছে ভারত। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারে তৎপর মোদী প্রশাসন। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সীমান্তে অপারেশন ত্রিশূল নামে স্থল, নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। 12 দিনব্যাপী এই মহড়ায় অংশ নেন প্রায় 20,000 সেনা। এবার আরও বড় পরিসরে মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভুটান ঘেঁষা উত্তর পূর্ব সীমান্তে ব্যাপক সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ভারত। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একাধিক পর্যায়ে চলবে বিমান বাহিনীর অনুশীলন। নোটিস টু এয়ারম্যান বা নোটাম জারি করা হয়েছে পুরো দক্ষিণ পূর্বাঞ্চলে, যা ভারতের সংবেদনশীল আকাশসীমা হিসেবে পরিচিত। মহড়ার সময় যুদ্ধ প্রশিক্ষণ, সমন্বিত অভিযান ও লজিস্টিক্স কার্যক্রম চালাবে ভারতের বিমান বাহিনী। সাধারণত নোটাম জারি করা হয় যখন কোনো নির্দিষ্ট আকাশ সীমা বেসামরিক বিমানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অতীতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময়ও এ ধরনের নির্দেশ জারি করা হয়েছিল। এতে বেসামরিক উড়োজাহাজ নিরাপদ থাকে এবং যুদ্ধবিমান, মিসাইল ও ড্রোনের কার্যক্রম চলতে পারে বাধাহীনভাবে। এবার নোটাম জারি করা হয়েছে 6 ও 20 নভেম্বর, 4 ও 18 ডিসেম্বর এবং 1 ও 15 জানুয়ারি। ধারাবাহিক এই মহড়া ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও আঞ্চলিক আধিপত্য বাড়ানোর অংশ। বিশেষজ্ঞরা বলছেন এটি উত্তর পূর্বাঞ্চলে ভারতের কৌশলগত উপস্থিতি আরও দৃঢ় করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও মহাকাশ অভিযানে নতুন সাফল্যের মুখ দেখল ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে মহাকাশে পাঠালো সবচেয়ে ভারী যোগাযোগ স্যাটেলাইট CMS-03। আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত এই স্যাটেলাইট ভারতের যোগাযোগ সক্ষমতায় যোগ করল নতুন অধ্যায়। 2 1 0 S200 motors ignited. শ্রীহরিকোটার আকাশে ভেসে উঠল ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3M5। কাউন্টডাউন শেষ হতেই আগুনের শিখা ছুঁয়ে দেয় মহাকাশের দিগন্ত। উৎক্ষেপণের মুহূর্তে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার 5ম অপারেশনাল ফ্লাইট, যেখানে বহন করা হচ্ছিল CMS-03 যোগাযোগ স্যাটেলাইট। উৎক্ষেপণের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন নিয়ন্ত্রণ কক্ষের বিজ্ঞানীরা। মনিটরে একে একে দেখা যায় রকেটের বিভিন্ন স্তর আলাদা হওয়া এবং স্যাটেলাইটের কক্ষপথে প্রবেশের অ্যানিমেশন। কিছুক্ষণ পরেই নিশ্চিত হয় 4410 কেজি ওজনের CMS-03 সঠিক কক্ষপথে স্থাপিত হয়েছে। এই স্যাটেলাইট এখন পর্যন্ত জিও ট্রান্সফার অরবিটে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট বলেও দাবি করে ইসরো। LVM-3M5 উৎক্ষেপণযান সফলভাবে CMS-3 যোগাযোগ স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এই স্যাটেলাইট এখন পর্যন্ত জিও ট্রান্সফার অরবিটে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট।
ইসরোর তথ্য অনুযায়ী CMS-03 একটি মাল্টি ব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট, যা আগামী 15 বছর ভারতের ভূখণ্ড ও পার্শ্ববর্তী সমুদ্র অঞ্চলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সেবা দেবে। এতে দেশের সামুদ্রিক যোগাযোগ, বিমান ও প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলেও জানায় সংস্থাটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে পাকিস্তানের লাহোর। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর তথ্য, শহরটির বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। একই দিন ভারতের নয়াদিল্লিতে বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। রোববার দেশটির বায়ুর গুণগত মান দাঁড়ায় 421-এ। দূষণ নিয়ন্ত্রণে শহর জুড়ে পানি ছিটানোর ব্যবস্থা করেছে প্রশাসন। চারদিক দেখে মনে হবে কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। দূষিত কণায় পূর্ণ বিষাক্ত বাতাসে ছেয়ে গেছে পাকিস্তানের লাহোর। স্থানীয় সময় রোববার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমেই উঠে এসেছে শহরটির নাম। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর তথ্য মতে শহরটির বায়ুর গুণগত মান দাঁড়িয়েছে 237-এ, যা অত্যন্ত খারাপ পর্যায়ে। এতে ঘরের বাইরে মাস্ক পরে বের হতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। তবে থেমে নেই কারো জীবনযাত্রা। দৈনন্দিন কাজের পাশাপাশি মাঠে জড়ো হয়ে খেলাধুলা করতেও দেখা যাচ্ছে অনেককে। তবে এতেও অসুস্থতার মুখোমুখি হচ্ছেন তারা। আমরা তাজা বাতাসের জন্য মাঠে খেলতে আসতাম, কিন্তু এখানেও মাস্ক পরতে হচ্ছে। তাহলে মাঠে এসে কি লাভ হলো? 10 বছরে এই ধোঁয়াশার পরিমাণ অনেক বেড়েছে। সরকারের উচিত এর সমাধান করা। বায়ু দূষণের মুখোমুখি ভারতের নয়াদিল্লিও। দূষণের মাত্রা পৌঁছেছে মারাত্মক পর্যায়ে। এমনকি শীর্ষ 40 দূষিত শহরের তালিকায় বেশিরভাগই ভারতে অবস্থিত। এ অবস্থায় দূষণ নিয়ন্ত্রণে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করেছে প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের রাজস্থানে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরের ফলৌদি জেলায়। পুলিশ জানায় যাত্রীরা বিকানেরের কলায়েত থেকে তীর্থযাত্রা শেষে যোধপুরের সুরসাগর হয়ে ফিরছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন। লন্ডনগামী একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় কোনো সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার লন্ডনের হান্টিংডনে একটি চলন্ত ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে জরুরি ফোন কল পাওয়ার 8 মিনিটের মধ্যে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। দুজনই যুক্তরাজ্যের নাগরিক। একজন 32 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্রিটিশ, অন্যজন 25 বছর বয়সী ক্যারিবীয় বংশোদ্ভূত। এই ঘটনায় মোট 11 জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতালির আলপসিঙ্গে তুষারধসে 5 জার্মান পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। পর্বতারোহী শনিবার ইতালির সুইস সীমান্তের কাছে আর্টলার পর্বতমালার একটি শৃঙ্গ আরোহের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। চূড়ায় ওঠার সময়ই তুষারধসের কবলে পড়েন তারা। শনিবার 2 জন পুরুষ ও 1 জন নারী আর রোববার এক পিতা ও তার 17 বছর বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। দুজনই পর্বতারোহী অক্ষত অবস্থায় ফেরত আসেন। মেক্সিকোর একটি সুপার মার্কেটে বিস্ফোরণে শিশুসহ অন্তত 23 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 11 জন। স্থানীয় সময় শনিবার দেশটির সোনোরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্ফোরণে সুপার মার্কেটের সামনের অংশ পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ট্রান্সফরমার ফেটে এই বিস্ফোরণ হতে পারে। এটি কোনো পরিকল্পিত হামলা নয় বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত আমিরাত বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আগামী নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করবে। শিবলি আল সাদিকা রিপোর্ট।
বিএনপির পক্ষ থেকে প্রবাসী সদস্য পদ নবায়ন, সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফিরিয়ার উদ্যোগ নিয়েছে। রোববার ইউএই সময় বিকেল 4টায় এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। আমিরাতে দুটি 5 তারকা হোটেলে এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হন বিএনপি নেতা কর্মীরা। নির্বাচনের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা সুদূর প্রসারী ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা তাদের। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উদ্যোগ নিয়েছে যে প্রবাসে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এমন সকল ব্যক্তিবর্গকে বিএনপির সদস্য পদ, অফিসিয়াল সদস্য পদ প্রদান করা হবে। এটা ঘোষণা করাতে প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটির উপরে বাংলাদেশিরা বসবাস করে, তাদের একটা সুযোগ তৈরি হলো। ভবিষ্যতে এই অনুসারে যে আমরা বিএনপির ভোটার, সেই হিসাবে আমরা কিন্তু ভোটাধিকার দেওয়ার জন্য কিন্তু আমরা অগ্রাধিকার রাখি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত নির্বাচন কমিশন ঘোষণা দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ না থাকায় প্রবাসী নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপেও বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় মালদ্বীপ শাখার আয়োজনে রাজধানীর মালেরসি বিল্ডিংয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিও চিত্রে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ ও ফি পরিশোধের প্রক্রিয়া তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রবাসীদের জন্য ভোটাধিকারের সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া আরও সহজ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে স্বাস্থ্য সচেতন দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। নিয়মিত ব্যায়াম ও জগিংয়ের অভ্যাস বদলে দিয়েছে তাদের জীবনধারা। ব্যস্ত নগর জীবন, দীর্ঘ কর্মঘণ্টার মাঝেও কোরীয়রা প্রতিদিন সকালে কিংবা বিকেলে শরীরচর্চা করেন। বিশ্লেষকদের মত, এই স্বাস্থ্য সচেতনতা সংস্কৃতি কোরিয়ান সমাজে এনে দিয়েছে ইতিবাচক পরিবর্তন। ব্যায়ামের মাধ্যমে শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক স্থিতিও বাড়ছে, যা দেশের সামগ্রিক উৎপাদনশীলতাকে প্রভাবিত করছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার প্রতিটি শহরেই সকাল শুরু হয় ভিন্নভাবে। কেউ পার্কের শরীর চর্চা করছেন, কেউ বা নদীর ধারে জগিং করছেন। কোরীয়রা মনে করেন প্রতিদিনের জগিং বা ছোট ছোট ব্যায়ামই বড় রোগ থেকে বাঁচিয়ে রাখে। তাই কর্মব্যস্ত জীবনেও সময় বের করে নিজের শরীর যত্ন নেন তারা। এই অভ্যাসই কোরীয়দের দিয়েছে শারীরিক সৌন্দর্য এবং সুস্থতা আর মানসিক প্রশান্তি। বয়স যতই বাড়ছে, শরীরের সুস্থতার জন্য ততই শরীর চর্চা করা উচিত। আমি সপ্তাহে 4 দিন এই পথ দিয়ে জগিং করি, শুধু দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য। কোরিয়ার প্রতিটি শহরে কিংবা প্রত্যন্ত গ্রামের পার্ক, স্কুল খেলার মাঠ, নদীর ধারে পাবলিক স্পেসগুলো সহ বিভিন্ন স্থানে আউটডোর ফিটনেস সরঞ্জাম থাকে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যার একমাত্র উদ্দেশ্য নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা। কোরিয়ানরা যে শৃঙ্খল জাতি, এটা ওদেরকে দেখলেই বোঝা যায়। বাজারের সাইড, লেক, গ্রাম্য এলাকায় এক্সারসাইজের যে ব্যবস্থাগুলাই করে রাখে ওরা সর্বসাধারণের জন্য। তো তাদেরকে মাঝে মধ্যে দেখলে অবাক হই যে তারা এত বৃদ্ধ বয়সে, এত বয়স্ক সময় আইসো তারা এত ফিট কিভাবে। সন্ধ্যা 6টা পর্যন্ত অনেকেই কাজ করে, কাজ করার পরে ইয়ং থেকে শুরু করে বৃদ্ধ যারা তারাও আসে মাঝে মধ্যে আইসা এই এক্সারসাইজগুলো করে। এদিকে শরীর চর্চাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে আয়োজন করা হয় হাঁটার উৎসব। এই উৎসবে অংশগ্রহণকারীরা সাধারণত 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত নির্দিষ্ট রুটে একসঙ্গে হেঁটে যান। এই উৎসবকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের নাম হচ্ছে এটা হাঁটার অনুষ্ঠান, একসাথে হাঁটার অনুষ্ঠান, যারাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে হান মাউন্ট হগি। এবং কোরিয়ান যাতে বিভিন্ন দেশের মানুষ একসাথে চলতে পারে, তার একটা মিলন মেলা। শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই নিয়মিত শরীর চর্চা করে থাকেন কোরীয়রা। একে তারা অবিচ্ছেদ্য অংশ মনে করেন। এছাড়াও স্কুলের শিশুদের জন্য শরীর চর্চা বাধ্যতামূলক করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
দক্ষিণ কোরীয়দের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা আর প্রশান্ত মনের গল্পের পেছনে রয়েছে নিয়মিত শরীরচর্চা। সাধারণত কোরীয়দের দেখলেই তাদের বয়স অনুমান করা খুব কঠিন হয়ে পড়ে, যার অন্যতম বিশেষ কারণ এ জাতি স্বাস্থ্য সচেতন। একটি নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলে তাদের জীবন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কুয়েতে আবারও কমছে প্রবাসী জনসংখ্যা। কঠোর অভিবাসন নীতির কারণে দেশটিতে প্রবাসীদের সংখ্যা হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিএসবি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত এক বছরে কুয়েতে প্রবাসী সংখ্যা কমেছে 1.6%। উপসাগরীয় আমেরিকান অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থার পূর্বাভাস জানাচ্ছে চলতি বছর জনসংখ্যা আরও 2% হ্রাস পেতে পারে। সংস্থার পরিচালক জানান, যুদ্ধ কিংবা কোভিড মহামারীর মতো কোনো বিশেষ পরিস্থিতি ছাড়াই এবারই প্রথম দেশটিতে জনসংখ্যা হ্রাস পেয়েছে। কঠোর অভিবাসন নীতি ও বিদেশি কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্তই এই পরিবর্তনের মূল কারণ। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিএসবির তথ্য অনুযায়ী কুয়েতে মোট জনসংখ্যা ৪৯,13,০০০ থেকে কমে দাঁড়িয়েছে ৪৮,৮১,০০০-এ। তবে একই সময়ে কুয়েতে নাগরিক সংখ্যা বেড়েছে ১.৩২%। ফলে মোট জনসংখ্যায় কুয়েতিদের অনুপাত দাঁড়িয়েছে ৩২%, আর প্রবাসীদের সংখ্যা কমে গেছে প্রায় ১.৫৬%। বিশেষজ্ঞদের মতে এই জনসংখ্যাগত পরিবর্তন শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে। কুয়েতের আইন মেনে চলা ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে মনে করেন প্রবাসীরা। যে লোকটা যে বিষয়ে আসতেছে, যে কাজ নিয়ে আসতেছে, সেই কাজটা যথাযথভাবে ওইখানে হচ্ছে কিনা বা আছে কিনা। যদি এই কাজটা থাকে, সেই নির্দিষ্ট যে বিষয়ে আসতেছে সেই কাজ যদি সে করে, তাহলে সে কুয়েতের আইনেও লিগ্যাল, রাষ্ট্রীয়ভাবেও সে আর প্রতারণা হওয়ার চান্স খুব কম। কুয়েতের জনসংখ্যার ভারসাম্য রক্ষায় 2021 সালে একটি বিশেষ কমিটি গঠন করেছিল কুয়েত সরকার। লক্ষ্য ছিল দেশটির নাগরিক ও প্রবাসী জনসংখ্যার ভারসাম্য অনুপাত নিশ্চিত করা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি বছর রেকর্ড সংখ্যক বিদেশি কোটিপতি ইতালিতে বসবাস করছেন। সহজ কর ব্যবস্থা, ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ স্থায়ীভাবে বসতি স্থাপনে আগ্রহী করে তুলেছেন তাদের। ধনীদের বিনিয়োগে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, বাড়ছে কর্মসংস্থানও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ বাড়ছে বিদেশি কোটিপতিদের। ইতালির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছর 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩,০০৬ শতাধিক বিদেশি কোটিপতি ইতালিতে স্থায়ীভাবে ব্যবসা ও পরিবার সহ বসবাস শুরু করেছেন। এক বছরে এত বেশি সংখ্যক বিদেশি কোটিপতি আগে কখনো ইতালিতে বসবাসে আগ্রহ প্রকাশ করেননি। ধনীদের আগমনে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি, বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের ইনভেস্ট নিয়ে আসছেন এবং সেটা আমাদের বর্তমান ইতালিয়ান সরকারের দূরদর্শিতাও বলতে পারেন। এতে করে আমরা যারা প্রবাসে আছি এবং যারা আসছে নতুন, তাদের জন্য অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। মিলোনিয়ার ইতালিতে আসছে, তারা ইনভেস্ট করছে, বিনিয়োগ সমৃদ্ধ হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে। সেই হিসাবে আমি অবশ্যই গর্বিত। সম্প্রতি প্রকাশিত ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কর সুবিধা এবং উচ্চমানের জীবনযাত্রার সন্ধানকারী ধনীদের জন্য ইতালি ইউরোপে প্রথম, বিশ্বের তৃতীয় সর্বাধিক কোটিপতি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় দেশ হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পর ইতালির অবস্থান তৃতীয়, যা দেশটির ইতিহাসে প্রথম। হাজার হাজার বিদেশি কোটিপতি ইতালির শিল্প, আবাসন ও কৃষিক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ইউরো বিনিয়োগ করছেন। এতে শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি। 2017 সাল থেকে ইতালি বিদেশে উৎপাদিত আয়ের 2 লাখ ইউরো সীমার উপর 15 বছর মেয়াদী একটি নিম্ন বার্ষিক কর প্রদানের অনুমতি দেয়, যা এই ব্যবস্থাপনায় বিদেশে আর্থিক বিনিয়োগ, বিদেশি উত্তরাধিকার থেকে প্রাপ্ত মূলধন ও লাভের উপর নিম্ন কর ধার্য করা হয়। পূর্বে আইনটি থাকলেও বিদেশিদের কাছে এর প্রচার খুব কম ছিল, কিন্তু বর্তমান মেলেনি সরকার তা ঘটা করে সামনে নিয়ে আসেন। এতে করে ইতালির প্রতি বিদেশি কোটিপতিদের বেশি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায় সুযোগ বৃদ্ধি পেলে বিনিয়োগ বাড়বে, উৎপাদন ক্ষেত্রের বিস্তৃতি ঘটবে। ফলে ইতালির অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে মনে করেন অনেকে। তবে অর্থনীতির জন্য অর্থ সুফল বয়ে আনে যদি তার সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হয়। অন্যথায় নিয়ন্ত্রণহীন অতিরিক্ত বিদেশি বিনিয়োগ ইতালির অর্থনীতির জন্য বিস্ফোরা হতে পারে বলে সতর্ক করছেন দেশটির অর্থনীতিবিদরা। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। মিশরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজ পরিবারের সদস্যরা। আরব বসন্ত আর অর্থনৈতিক সংকটে বহুবার পিছিয়ে গেলেও স্থানীয় সময় শনিবার রাতে খুলেছে এই জাদুঘরের দরজা। প্রতিদিন 15 থেকে 20,000 দর্শনার্থী ভিড় করবে বলে আশা কর্তৃপক্ষের। আতশবাজি, লেজার আর ড্রোন শোতে আলোকিত মিশরের গিজার আকাশ। সুর, নাচ আর ঐতিহ্যের রঙে ভরপুর হয়ে ওঠে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান। গিজা পিরামিডের পাশে নির্মিত এই জাদুঘর যেন মিশরীয় সভ্যতার জীবন্ত প্রতিচ্ছবি। রাতের ড্রোন শো উপভোগ করেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজপরিবারের সদস্য সহ সাধারণ মানুষ। উদ্বোধনী ভাষণে মিশরের প্রেসিডেন্ট বলেন, গ্র্যান্ড মিউজিয়াম শুধু ঐতিহ্যের সংরক্ষণই নয়, এটি হবে পর্যটন ও অর্থনীতির নতুন উত্থানের কেন্দ্র। আমরা এই প্রাচীন জাতির বর্তমান ও ভবিষ্যতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছি, কেননা এটি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর, যা একটিমাত্র সভ্যতাকে নিবেদিত। এছাড়া এটির মাধ্যমে বিদেশি মুদ্রা আয়ের নতুন পথ খুলে দিয়েছি, যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে। 2 দশক ধরে নির্মিত এই বিশাল জাদুঘরটি প্রায় $100 কোটি ব্যয়ে গড়ে উঠেছে গিজা পিরামিডের পাশে। প্রাচীন মিশরের 3200 বছরের পুরনো রামেসিস দ্য গ্রেটের বিশাল মূর্তি, তুতেন খামেনের সমাধি থেকে পাওয়া 5000 বস্তু আর খুফুর পিরামিডের পাশ থেকে উদ্ধার করা 4500 বছরের পুরনো কাঠের নৌকা। আরব বসন্ত আর অর্থনৈতিক সংকটে বহুবার পিছিয়ে গেলেও অবশেষে খুলেছে এই জাদুঘরের দরজা। প্রতিদিন 15 থেকে 20,000 দর্শনার্থী ভিড় করবে বলে আশা কর্তৃপক্ষের। 2000 বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী এই জাদুঘর এখন মিশরের গর্বের প্রতীক। গিজার বুকে অতীতের জৌলুস আর ভবিষ্যতের স্বপ্নের এক চিরন্তন মেলবন্ধন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। শিউলি রোজা, সময় সংবাদ। গুয়াতেমালায় নানা আয়োজনে উদযাপিত হলো ডে অব দ্য ডেড উৎসব। 100 বছরের ঐতিহ্য মেনে কবরস্থানে রঙিন ঘুড়ি উড়ানো হয় এই উৎসবে। 19বিংশ শতকের শেষ দিক থেকে শুরু হওয়া এই উৎসব 2024 সালে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। বাঁশের কাঠামো জোড়া লাগাচ্ছেন কারিগররা, কেউ আবার ফুলে ভরছেন প্রিয়জনের কবর। শিশুরা ছোট ঘুড়ি উড়িয়ে খেলছে কবরস্থানের আঙিনায়। আবেগ, শোক আর ঐতিহ্য একাকার হয়ে গেছে উৎসবের রঙে। প্রতি নভেম্বর গুয়েতেমালার সাকাতে পেকুয়েজের আকাশে উড়ে বিশাল ঘুড়ি, যেন প্রার্থনা ও স্মৃতির পাখা মেলে আত্মার সঙ্গে এক আকাশী সংলাপ। মৃতদের স্মরণে জীবনেরই এক উজ্জ্বল পুনর্মিলন। রং, আলো আর বাতাসে নাচে আত্মার গল্প। সাকাতে পেকুয়েজের আকাশে যেন জানিয়ে দেয় মৃত্যু শেষ নয়, বরং ভালোবাসা ও স্মৃতির এক চিরন্তন যোগাযোগের শুরু। আমরা এই ঘুড়ি বানাই আমাদের প্রিয়জনদের স্মরণে। এটা শুধু একটি কারুশিল্প নয়, এটি ভালোবাসার প্রকাশ। আমরা এখানে আসি আমাদের মা বাবা, দাদা দাদি, সন্তানদের স্মরণ করতে। প্রতি বছর তাদের কবর সাজাই, কারণ ভালোবাসা কখনো মরে না। কবরস্থান ভরে যায় শত শত রঙিন ঘুড়িতে। বাতাসে উৎসবের উচ্ছ্বাস, চারিদিকে পটকার শব্দে মুখরিত পরিবেশ। 19বিংশ শতকের শেষ দিকে সাকাতে পেকুয়েজ ও সুমপাঙ্গর পরিবারগুলো আত্মাদের পথ দেখাতে শুরু করেছিল ঘুড়ি উড়ানো। এখন সেই ঐতিহ্য ছুঁয়েছে বিশ্বমঞ্চ। 2024 সালে ইউনেস্কো একে স্বীকৃতি দিয়েছে মানবতার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। শিউলি রোজা, সময় সংবাদ। রাস্তা ছাড়িয়ে এবার টয়োটার যান উড়বে আকাশে। টোকিও মোবিলিটি শো 2025-এ সবচেয়ে বেশি নজর কাটছে টয়োটা ও জবি এভিয়েশনের তৈরি উড়ন্ত ট্যাক্সি। নগর পরিবহনের ভবিষ্যৎ যে এবার আকাশ পথে, তার ইঙ্গিত মিলছে এই প্রদর্শনী থেকে। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থা এখন আর শুধু মাটিতে সীমাবদ্ধ নয়, তা ছুঁয়ে ফেলেছে আকাশকেও। টয়োটা ও যুক্তরাষ্ট্রের জবি এভিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এক নতুন যুগের উড়ন্ত ট্যাক্সি, যা দেখিয়েছে আকাশপথে নগর পরিবহনের সম্ভাবনা। টোকিও মোবিলিটি শো 2025-এর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই ইলেকট্রিক আকাশযান। এই ইলেকট্রিক VTOL ট্যাক্সি চালক ও 4 যাত্রী বহনে সক্ষম। এটি ঘন্টায় 320 কিলোমিটার বেগে উঠতে পারে এবং এক চার্জে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। প্রযুক্তিগতভাবে এটি নির্গমনমুক্ত এবং শব্দ দূষণমুক্ত। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়নের উপযোগী করে এই বাহনটি তৈরি করা হয়েছে।
এই ট্যাক্সি জাপানে সফলভাবে প্রথম উড়েছিল ফুজি পর্বতের পাদদেশে, আর এবার সেই একই মডেল দর্শকদের নজর কাড়তে হাজির হয়েছে টোকিওর সবচেয়ে বড় অটোমোবাইল প্রদর্শনীতে। বিশেষজ্ঞরা বলছেন এই উড়ন্ত ট্যাক্সি হতে পারে নগর পরিবহনের পরবর্তী বিপ্লব। টোকিও, ওসাকা ও অন্যান্য শহরে আগামী কয়েক বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু হতে পারে এমন আকাশযান। তাদের মতে এটি এক বাস্তব ভবিষ্যতের আভাস, যেখানে ট্রাফিক থাকবে মাটিতে আর মানুষ উড়বে আকাশে। জবি এভিয়েশনে টয়োটার বিনিয়োগ এর মধ্যে $50 কোটি ছাড়িয়েছে। উৎপাদন, ব্যাটারি, প্রযুক্তি ও নকশা উন্নয়নে সরাসরি সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। টয়োটা বলছে ভবিষ্যতের পরিবহন হবে দ্রুত, টেকসই ও নির্গমন মুক্ত, আর সেই ভবিষ্যতের রূপরেখা দেখা দিল টোকিওর মোবিলিটি শোতে। টোকিওর মোবিলিটি শো থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, নিহত 4, ত্রাণ প্রবেশে বাধায় গাজায় ইয়েলো লাইন ঘিরে নতুন মানবিক সংকট, এখনও শেষ হয়নি যুদ্ধ, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে একযোগে রুশ হামলা, নিহত 9, আহত অনেকে। রাশিয়ার তেল পাইপলাইন ও কৃষ্ণ সাগর উপকূলে পাল্টা অভিযান জেলেনস্কি বাহিনীর। এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 7 জনের মৃত্যু, আহত 1.5 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে, বাড়তে পারে হতাহতের সংখ্যা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।